আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার ইকবাল হাসান মাহমুদ। আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পত্রিকাগুলো দেখে আসবো। দৈনিক মানব জমিন, দেশ জুড়ে ঘর উৎসব। 492 উপজেলায় 66,000 ভূমি গৃহহীন ঘর পেল। মানুষকে ঘর দেওয়ার মতো বড় উৎসব আর হতে পারে না, প্রধানমন্ত্রী। ব্রিটেন থেকে আসছে করোনা আক্রান্ত রোগী। নতুন স্ট্রেইন কিনা পরীক্ষার উদ্যোগ নেই, উদ্বেগ। 8,000 ছাড়ালো মৃত্যু। লটারি জিতে 8,500 কোটি টাকার মালিক। করোনায় চলে গেলেন কিংবদন্তি উপস্থাপক ল্যারি কিং। দেশ রূপান্তর, পাকা ঘরে স্বপ্নের ঘুম। প্রধানমন্ত্রীর উপহারে আনন্দে ভাসছে 70,000 পরিবার। মুজিববর্ষের সবচেয়ে বড় উপহার। আজকে আমার সত্যি একটি আনন্দের দিন, প্রধানমন্ত্রী। পরীক্ষামূলক টিকা প্রয়োগের উদ্বোধন 27 জানুয়ারি। মৃত্যু 8,000 ছাড়ালো, 24 ঘন্টায় শনাক্ত 436। বিশ্বের সর্বোচ্চ মৃত্যুহার যুক্তরাজ্যে। কেউই দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, কাদের? 38 BCS এর নিয়োগে রেকর্ড সময় পার। আমাদের সময় গৃহহীনরা পেল নিজ ঠিকানা। এর চেয়ে বড় উৎসব হয় না, গৃহপ্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দেশে করোনায় প্রাণহানি ছাড়ালো 8,000, 24 ঘন্টায় মৃত্যু 22। পরিকল্পনায় ঘাটতির কথা বলছেন বিশেষজ্ঞরা। বুধবার ঢাকায় প্রথম টিকাদান কুর্মিটোলার নার্সকে। জয় দিন। থেমে গেল ল্যারি কিংয়ের কণ্ঠ। স্বপ্ন পূরণে আত্মহারা দেশের 66,189 পরিবার। সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করাই মুজিববর্ষের লক্ষ্য, প্রধানমন্ত্রী। করোনার টিকাদান বুধবার শুরু। প্রথম টিকা নেবেন একজন নার্স। করোনায় মৃত্যু 8,000 ছাড়ালো, আরও 22 মৃত্যু, শনাক্ত 436। করোনা সংক্রান্ত 10টি পরীক্ষার মূল্য নির্ধারণ। ভারত আর চীনের টিকার ট্রায়াল হতে পারে বাংলাদেশে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার গাইডলাইন প্রকাশ। করোনার নতুন ধরন সাধারণের চেয়েও বেশি ভয়ঙ্কর, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বার্তা। সময়ের আলো, ভূমিহীন ও ঘরহারাদের আনন্দের বন্যা। ইতিহাস গড়লেন শেখ হাসিনা। মুজিববর্ষে বড় উৎসব। অক্সিজেন সহ 10টি জরুরি পরীক্ষার মূল্য নির্ধারণ। প্রথম ভ্যাকসিন নেবেন একজন নার্স। করোনায় মৃত্যু 8,000 ছাড়ালো। ইনকিলাব, আজ আমার জন্য আনন্দের দিন, প্রধানমন্ত্রী। স্বপ্নের ঠিকানায় 66,189 পরিবার। দুর্বিষহ জীবনে রাজধানীর 2.5 কোটি মানুষ। সর্বত্রই মশার যন্ত্রণা। ফেব্রুয়ারিতেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। মানবকণ্ঠ, জমি ঘর পেয়ে আনন্দে অশ্রুধারা। শেখ হাসিনার উপহারে বউ বাচ্চা লইয়া খুব শান্তিতে থাকতে পারমু। প্রথম টিকা পাবেন কুর্মিটোলার এক নার্স। জাতীয় ক্রিকেট দলে খেলবে পুলিশ সদস্যরাও। কাশিমপুর কারাগারে বন্দির স্ত্রী সঙ্গ। জেল সুপার জেলারও প্রত্যাহার হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। সংগ্রাম, এইচএসসির ফল পাশের জন্য 3 বিল সংসদে উঠছে আজ। ভূমিহীন গৃহহীন 70,000 পরিবারকে জমি ও ঘর হস্তান্তর। বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, প্রধানমন্ত্রী। কারা কর্মকর্তাদের অনৈতিক কর্মকাণ্ডে তোলপাড়। কারাবন্দী অবস্থায় নারী সঙ্গ অন্যতম অপরাধ, স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা ভ্যাকসিন নিয়ে জনমনে সন্দেহ সংশয়। করতোয়া 69-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ। করোনায় শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীপাঠের নতুন গাইডলাইন। মুজিববর্ষে এটি সবচেয়ে বড় উৎসব, প্রধানমন্ত্রীর বড় উপহার। দেশ জুড়ে আনন্দধারা। 27 জানুয়ারি দেওয়া শুরু। দেশে করোনার প্রথম টিকা পাবেন একজন নার্স। দেশে করোনায় মৃত্যু 8,000 ছাড়ালো, একদিনে সর্বনিম্ন শনাক্ত। আমাদের টেবিলে আসা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম। বড় দুটি শিরোনাম যেটা করেছে যে গৃহহীনদের একসাথে 66,000 মতো তাদের জমি এবং ঘর দেয়া হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ, আমি বলবো যে ঔদার্য, এবং এটা মানে ওনার যে
মানবিকতা, মানুষের প্রতি ভালোবাসা, সেটার বহিঃপ্রকাশ। এবং তাদের মধ্যে একটা উৎসব, এই যে আজকে ঘর উৎসব বলা হয়েছে, জমিও পাচ্ছে, ঘরও পাচ্ছে, এবং পর্যায়ক্রমে আরো অনেকগুলো পরিবারকে দেওয়া হবে। তো আমি মনে করি একটা পরিবার যদি একটি জমি পায়, একটি ঘর পায়, তাহলে তার চাওয়ার আর কি আছে? আমাদের দেশের মানুষের তো চাওয়ার খুব বেশি নেই, অনেক বেশি চাই নাই। তো এটাই তো তাদের অনেক বড় পাওয়া, এবং মুজিব বর্ষের এটা একটা বড় উপহার আমি মনে করব মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং আমি সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। 9 লাখ পরিবার এই আওতায় আসবে, সুতরাং এটা বিশাল অর্জন। তা আমি একটু করোনা নিয়ে একটু কথা বলতে চাইছি। আজকে 8,000 ক্রস করে গেছে মৃত্যুর সংখ্যা, 8,000 মানুষকে হারিয়েছি, 8,003 জন আজকে হয়েছে। এবং আজকে সংক্রমণের হারটা কিছুটা কমে আসছে, 3.92। তো আমি একটু যদি অতীতে যাই, তাহলে সেদিন ছিল 2020 সালের 11ই জানুয়ারি প্রথম মৃত্যুর সংবাদ আমরা শুনি। আর ঠিক 1 বছর 12 দিনের মাথায় আজকের দিনে আমরা 21 লাখ, পুরো পৃথিবীতে 21 লাখ মানুষকে হারিয়েছি। 21 লাখ মানুষের মুখের হাসি চলে গেছে, তারা ফেলে রেখে গেছে দুঃসহ যন্ত্রণার স্মৃতি আর স্মৃতি। পরিবারগুলো কি অবস্থা, আরো কত লোক মারা যাবে আমি জানি না। কারণ এই যে নিউ স্ট্রেন যেটা ব্রিটেনে এসছে, এটা 60টি দেশে ছড়িয়ে পড়েছে, এবং এতে করে মৃত্যুর হার হয়তো অনেক বেড়ে যাবে। যদিও বাংলাদেশে এখন যারা আসছে তাদের নিউ স্ট্রেনের পরীক্ষাটা হচ্ছে না, এটা 14 দিনই তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা উচিত ছিল, এটা বোধহয় একটু কমানো হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। কমানো হয়েছিল, আবারও 3 দিন বাড়ানো হয়েছে। এটা প্রথম যে সিদ্ধান্ত ছিল 14 দিন কোয়ারেন্টাইনে থাকবে, এরপরে তা কমিয়ে 4 দিন করা হয়েছিল। অবশ্য যদি আক্রান্ত হন তখন তো তাদেরকে আইসোলেশনে এই ব্যাপারে আবার 7 দিন করা হয়েছে। একটু কঠোর ভূমিকা রাখতে হবে, কারণ নিউ স্ট্রেন যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু এর যেভাবে এটা আমাদের কিন্তু অনেক বড়। এই যে আমরা আজকে যে 3.92% নামিয়ে এনেছি, এটা আর থাকবে না, সেটা আবার সেই উল্লঙ্ঘন আবার ঘটবে, আবার অনেক মানুষের মৃত্যু হবে, আবার সেই স্বাস্থ্যবিধির সেই লকডাউন, আবার সেই অনেক কিছু নতুন করে হবে। সুতরাং এই ব্যাপারে কঠোরতা আমাদের মেনে চলতেই হবে। আর এই যে আমরা 7 দিন করা হয়েছে এখন থেকে, সেই 7 দিন কি যথেষ্ট বলে মনে করেন আপনি? অবশ্যই না, এটা 14 দিন তাকে কোয়ারেন্টাইনে রাখতেই হবে, এবং স্ট্রিক্ট অবজারভেশনে রাখতে হবে। আপনি চিন্তা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু যে সৈন্য মারা গিয়েছিল, অনেক বছর ধরে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলেছে, সেখানে 4,05,399 জন মারা গেছে। আর সেখানে আজকে পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা হচ্ছে 4,22,000। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মৃত্যুকে অনেক, আরো হয়তো প্রতিদিনে যুক্তরাষ্ট্রের যে মৃত্যুর হার 4,000-এর মতো, সুতরাং আরো ব্যাপকভাবে এটা গাণিতিকভাবে বাড়তে থাকবে। শুধু যুক্তরাষ্ট্র না, ব্রাজিলে বা যুক্তরাজ্যে বা যেসব জায়গায় নতুন স্ট্রেনগুলো ছড়িয়ে পড়ছে, সেখানে মৃত্যুর হার খুব বেশি বেড়ে যাবে। আর তবে একটা ভালো দিক হচ্ছে যে এই যে নিউ স্ট্রেনটার উপরে কিন্তু ভ্যাকসিন কাজ করে, কারণ এই নিউ স্ট্রেনে কিন্তু প্রোটিনের মধ্যে খুব একটা পরিবর্তন আসে না, সেজন্য ভ্যাকসিনটা কাজ করবে। তবে সাউথ আফ্রিকায় যে স্ট্রেনটা পাওয়া গেছে, সেখানে কিন্তু ভ্যাকসিন আবার কাজ করছে না, এটা আবার একটা নতুন সমস্যা। তো এই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে যে সাউথ আফ্রিকান স্ট্রেন যাতে আমাদের দেশে একেবারে না আসতে পারে। আর যেটা 27শে জানুয়ারি প্রথম একজন নার্সকে ভ্যাকসিন দেওয়া হবে, দিয়ে এটা পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে, এবং সেই দিন আরও 24 জনকে দেওয়া হবে। তার পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। উদ্বোধন করার পরের দিন থেকে রানওয়ে পদ্ধতিতে, যে সকল রানওয়ে পদ্ধতি, ড্রাই রান পদ্ধতিতে, যে পরীক্ষামূলকভাবে সেই 400 থেকে 500 লোককে দেওয়া হবে। তারপরে থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি। তবে আমি দেখছি অ্যাপসের মাধ্যমে, অ্যাপস তো এখন এই প্রবীণ জনগোষ্ঠী, গ্রামীণ জনগোষ্ঠী বা যারা একদম গরিব, যারা ছোটোখাটো টেলিফোন সেট ইউজ করে, সে কিন্তু অ্যাপস দিয়ে এরা করতে পারবে না। আর যে প্রথমে যে কথা ছিল যে জেলা এবং উপজেলা পর্যায়ে দেওয়া হবে, যেটা 20 লাখ ভারত থেকে আমরা উপহার হিসেবে পেয়েছি, কিন্তু সেটা পরে চেঞ্জ করা হয়েছে, শুধু
ঢাকা কেন্দ্রিক কয়েকটি হাসপাতালে দেওয়া হচ্ছে। তো এটা আসলে একদিক দিয়ে ভালো যে ঢাকায় তো হচ্ছে হরজোন, ঢাকায় মৃত্যুর হার বেশি, ঢাকায় সংক্রমণের হার বেশি, তবে আরো মানে ঢাকার বাইরে ঘনবসতিও ঢাকায়, তো ঢাকায় দেওয়া হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে আমরা আমরা ট্রায়াল দিতে যাচ্ছি, এটা একরকম ট্রায়ালই। তো আমরা টিকাদান কর্মসূচি শুরু হবে 8ই ফেব্রুয়ারি থেকে। এটা আমরা ভারত থেকে পাচ্ছি, সেরাম ইনস্টিটিউট থেকে পাচ্ছি কোভিশিল্ড নামে। এটা কিন্তু ভারতে 9টি জায়গায় কিন্তু এই ট্রায়ালটা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গে যদি হতো তাহলে কিন্তু আমাদের যেহেতু জেনেটিক একই রকম, আমাদের জিনগত যে আমাদের একই রকম, সুতরাং আমরা জানতে পারতাম যে এটার সাইড এফেক্টটা কেমন, পার্শ্ব প্রতিক্রিয়া কেমন, বা অ্যাডভার্স রিয়াকশন কেমন। তাহলে কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু এই যে কিছু কিছু নেতিবাচক একটা অনেকের মুখে শুনছি কথা, সেগুলি শুনতে হতো না, বা ট্রায়ালেরও এরকম দরকার হতো না। তারপরে ট্রায়াল হচ্ছে, এটা 7 দিনের জায়গায় এটা যদি 15 দিন বা 2 সপ্তাহ করা হতো, তাহলে বোধহয় আরও মানুষের মধ্যে ভরসাটা ডেভেলপ করতো। কারণ এতদিন 10 মাস প্রায় 1 বছর ধরে মাস্ক পরেই চলেছি, না তো আরও 7 দিন মাস্ক পরেই থাকতাম, তাই না? তো মাস্কের তো কোনো বিকল্প নেই। এখন এই গুজব বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে, এই গুজবের ব্যাপারে কিন্তু এখন সরকার খুব কঠোর। করোনা নিয়ে যে কোনো বিষয়ে কিন্তু মানুষের মধ্যে গুজবটা ডালপালা মেলেছে প্রথম থেকে। করোনা নিয়ে যখন ভ্যাকসিন আসছে না, ভ্যাকসিন পাচ্ছি না, তখন কিন্তু ভ্যাকসিনের জন্য সবাই উদ্গ্রীব ছিল। এখন ভ্যাকসিন আসছে বাংলাদেশের হাতে, সেটি শুরু হবে দেয়া, এখন কিন্তু এক ধরনের গুজব রটানো হচ্ছে বিভিন্নভাবে। এর জন্য কিন্তু সরকারও খুব মানে সমস্ত গোয়েন্দা সংস্থাকে তৎপর করেছে, যেটা ইউটিউব বলুন, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ইমো বলুন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সবকিছুর উপরে কিন্তু এখন তদারকি শুরু হবে। এর মাধ্যমে কিন্তু এই গুজবগুলি রটানোর একটা চেষ্টা হবে, এবং গুজব অলরেডি রটানো শুরু হয়ে গেছে। এখন গুজব ছড়াতে তো বাড়ি এখন ঘরে ঘরে যেতে হবে না, নিউজ পেপারে দিতে হবে না। তো তারপরে বিশ্বেরও বিভিন্ন দেশ থেকে কিন্তু গুজব রটানো হচ্ছে, যে সেটা হচ্ছে বলছে ডিএনএ পুরো পরিবর্তন হয়ে যাবে এই ভ্যাকসিনটা দেওয়ার পর। আবার বলছে যে এই ভ্যাকসিন মানুষকে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা বুদ্ধিমত্তার একটি ইন্টারফেসের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে, দ্যাট ইজ মানুষের চারিত্রিক পুরো বৈশিষ্ট্য চেঞ্জ করে দেবে ডিএনএ ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা, যে করোনা ভ্যাকসিন। আসলে এগুলো গুজবের ব্যাপারে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেটা নরওয়েতে হয়েছিল, 23 জনের মৃত্যু হলো, সেটা কিন্তু ফাইজারের ভ্যাকসিন ছিল। সেখানে তারা যাদের দেওয়া হয়েছিল একটি নার্সিং হোমে, সেখানে 80 বছরের উপরে সবাই অনেক কোমরবিডিটি ছিল, তাদের একেবারে রোগ প্রতিরোধক শক্তি ছিলই না, রোগ প্রতিরোধক শক্তি খুবই ঘাটতি ছিল, সেজন্য তাদের মৃত্যু হয়েছে। সুতরাং এই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হবে, যে বলা হচ্ছে এর জন্য আমরা এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যাদের ক্যান্সার আছে, যাদের খুবই রোগ প্রতিরোধক শক্তি একেবারে নাই, ইমিউনিটি একেবারে খুবই ইমিউনো কম্প্রোমাইজড একটা রোগ, তারপরে যাদের খুব হাই ডোজ অফ স্টেরয়েড যারা নিচ্ছে, এমন কিছু রোগ আছে যে স্টেরয়েডের উপর বেঁচে থাকতে হয়। এই হাই ডোজ স্টেরয়েড কিন্তু ইমিউনো সাপ্রেশন ঘটায়। আর 18 বছরের নিচে প্রেগনেন্ট ওমেন, এই গ্রুপটাকে কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না। সুতরাং এই ব্যাপারটা খুব সচেতন হতে হবে। আমরা খুব দুঃখের সঙ্গে বলতে হবে, মানে ভ্যাকসিন সুস্থ সবল মানুষের জন্য, আর একেবারে বৃদ্ধদের দেওয়া হলেও তাদের ইমিউনিটি কম্প্রোমাইজ থাকে তাদের। অথচ আমরা দেখেছি কিন্তু রানী নিয়েছে, ডিউক অফ এডিনবরা, দ্যাট ইজ রানীর স্বামী নিয়েছে। আমাদের জোসেফ বাইডেন 2টি ডোজে নিয়েছেন রাষ্ট্রপতি হওয়ার আগে। এখন অনেকে বলছে যে আমাদের বড় সাহেবরা কেন নিচ্ছে না, প্রথমে নিয়ে টিভির সামনে যদি ট্রায়াল দিত। তো আসলে এটা তো চাপিয়ে দেওয়া যায় না, এখন যদি তারা নেয় তাহলে তো নিবেই। আমি তো প্রথম ব্যক্তি হতে চাই, টিভির সামনে দাঁড়িয়ে আমি প্রথম ভ্যাকসিন নিতে চাই একজন ক্ষুদ্র ডাক্তার হিসেবে। আমি মনে করি যে আমি দেখাতে চাই যে না, এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন খুব নিরাপদ। এখন আপনার যেটা আমরা এতদিন শুনেছি, 10 মাস ধরে শুনেছি, যে টেলিফোন আমি যদি আপনি করি তাহলে একটা কলার টিউন বেজে ওঠে যে মাস্ক, ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করুন, শারীরিক দূরত্ব মেনটেন করুন। এখন কিন্তু সেটা পরিবর্তিত হয়ে যাবে, বলা হবে যে কোভিড-19 ভ্যাকসিনের মাধ্যমে নতুন আশা দেখা দিয়েছে। এর দেশে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সম্পূর্ণ নিরাপদ এবং ফলদায়ক, ভ্যাকসিনের উপর ভরসা রাখুন এবং গুজবে কান দিবেন না।
এখন কলার টিউন চেঞ্জ হয়ে যাবে। দ্যাট ইজ ভ্যাকসিনের ব্যাপারে মানুষকে যাতে সচেতন করা যায় যে ভ্যাকসিন নিন, ভ্যাকসিন নিলে আপনি ভালো থাকবেন। তবে ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু ভ্যাকসিন কিন্তু একটা অনুষঙ্গ মাত্র। এখন ভ্যাকসিন দিলেই যে আপনি একেবারে 100% নিরাপদ, কোনো ভ্যাকসিনই তো 100% বলা হয়নি। মডার্নার ভ্যাকসিনও কিন্তু রিয়েকশন হয়েছে। তো যেহেতু 100% কোনো প্রোটেকশন দিচ্ছে না, ভ্যাকসিন নেওয়ার পর আমাদের মাস্ক কিন্তু পরেই থাকতে হবে। 2022 সন পর্যন্ত মাস্ককে আমাদের সঙ্গী হিসাবে নিতে হবে। কারণ WHO মানে ইন্ডিয়ান যে রিসার্চ কাউন্সিল তারা বলছে যে 2023 সনে নাকি WHO ঘোষণা করবে যে বিশ্ব এখন করোনা মুক্ত হয়েছে এবং করোনা একটা সাধারণ রোগের মতো হয়ে গেছে। সুতরাং সেই পর্যন্ত আমাদের মাস্ক এবং স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতেই হবে। মাস্ক পরলে তো আরো একটা সুবিধা আছে। আর আপনি জানেন যে ঢাকার বাতাস পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দূষিত এবং এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ঢাকার বাতাস এখন 199, যেখানে লাহোরে 165, দিল্লিতে 164। সুতরাং ঢাকার বাতাস এবং প্রতিদিনে কিন্তু ঢাকার বাতাস দূষিত হচ্ছে। সুতরাং মাস্ক যদি আমরা পরি তাহলে কিন্তু এই যে বায়ু দূষণের জনিত যে বিভিন্ন রোগ আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তারপরে টিউবারকুলোসিস বলুন বা ছোঁয়াচে রোগ যেগুলো বলুন সেগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এতদিন অবশ্য আমরা দেখেছি যে হংকংয়ে কিন্তু ওরা কিন্তু প্রথম থেকে সার্সের পর থেকে মাস্ক পরেছে। মাস্ক পরার জন্য কিন্তু ওদের দেশে খুব একটা করোনা আক্রান্ত হয়নি, যদিও নতুন করে কিছু ঢুকেছে, এই জন্য 48 ঘন্টার একটা লকডাউন দিয়েছে। সুতরাং মাস্কটা পরতেই হবে। অনেকে মাস্কটা নাকটা খুলে মাস্ক পরে, নাকটা ঢেকে কিন্তু মাস্ক পরতে হবে, কারণ নাক দিয়ে কিন্তু যাচ্ছে। আবার এখন অনেক মুখ দিয়ে কম যায়, নাক দিয়ে তো নিঃশ্বাস নিচ্ছে, নাক দিয়ে বেশি যাচ্ছে। এখন নাকটা যদি আপনি খোলা রাখেন তাহলে তো কাজ হবে না। আজকে খুব একটা দুঃখের সংবাদ হচ্ছে যে আমার খুব প্রিয় একজন কিংবদন্তি উপস্থাপক ল্যারি কিং, তিনি কিন্তু করোনায় মৃত্যুবরণ করলেন। এটা একটা খুবই দুঃখের কথা। এবং ওনার উপস্থাপনা আমি সবসময় এনজয় করেছি বহু বছর ধরে। উনি তো আমার মনে হয় যে একটা কিংবদন্তি পুরুষে দাঁড়িয়েছে, উপস্থাপক হিসেবে দাঁড়িয়েছে। সুতরাং এর ব্যাপারটা আমাদের কিন্তু বিশেষ লক্ষ্য রাখতে হবে। আর WHO এখন বলছে যে ভ্যাকসিন নিয়ে কিন্তু একটা নৈতিকতা ব্যর্থতার মুখে বিশ্ব দাঁড়িয়েছে। যে বিশ্বের 49টি দেশের দেখা যাচ্ছে যে 39 মিলিয়ন মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আবার একটি গরিব দেশের, তারা নাম উল্লেখ করেনি, গরিব দেশটির কথা বলছে, মাত্র 25টি ভ্যাকসিন দেওয়া হয়েছে। সুতরাং WHO বলছে যে বিশ্ব এক বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার মুখে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং ভ্যাকসিন কিন্তু সবাইকে দিতে হবে। সারা বিশ্বের খালি যে বিশ্বের 10টি দেশের কাছে 90% ভ্যাকসিন আর বাকি সারা পৃথিবীর কাছে 10% ভ্যাকসিন, তাহলে হবে না। ভ্যাকসিন কিন্তু সারা বিশ্বের একসঙ্গে নিতে হবে। আরেকটি ভালো সংবাদ আছে যে ইন্ডিয়ার যে কোভ্যাক্সিন এটা তো যেটা ভারত বায়োটেক তৈরি করছে, এবং চীনের যে আনুই একটা ভ্যাকসিন এরা বাংলাদেশে তারা ট্রায়াল করবে, এবং ট্রায়াল করে যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের সেই যে আমাদের তাদের যে মানে এটা আমাদের ডেলিভার করবে যে কিভাবে তারা করলো, আমরা বাংলাদেশেই আমরা এটা তৈরি করতে পারি। শুধু এটাতে আসলে ইয়ার অফ ভ্যাকসিন টেকনোলজি ট্রান্সফার, আমি এটাই বলতে চাচ্ছিলাম, টেকনোলজি বা প্রযুক্তি হস্তান্তর যেটা আমাদের দেশে আসলে আমি মনে করি যে 2021 সন হবে ইয়ার অফ ভ্যাকসিন। কারণ বিভিন্ন ভ্যাকসিন আসছে আমাদের দেশে, যেটা হচ্ছে গ্লোব বায়োটেক, সেটাও আমরা জুন জুলাই পেয়ে যাব। চীন যদি আমাদের দেয়, আমরা যদি কোভ্যাক্সিন বায়োটেকের বিষয়ে আপনার সাথে কথা বলেছিলাম আগের অনুষ্ঠানে, তারা কি অনুমোদন পেয়েছে? তারা তো অ্যাপ্লাই করেছে, এখনো অনুমোদন পায়নি। তারা বিএমআরসির কাছে দিয়েছে, বিএমআরসি 1 সপ্তাহ হয়তো সময় নেবে, তারপরে তারা চলে যাবে, তারা হিউম্যান ট্রায়ালে চলে যাবে। তারা দাবি করছে যে তাদের ভ্যাকসিন খুবই কার্যকর, এবং তাদের একটি সুবিধা হচ্ছে একটি ডোজেই কিন্তু হয়ে যাবে। আর অ্যাস্ট্রাজেনিকার ব্যাপারে একটু মজার জিনিস আছে, যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন হচ্ছে যে আজকে দিলাম, যদি ব্যবধানটা একটু বেশি হয়, প্রথমে তো বলা ছিল যে 28 দিন, এখন 2 মাস করা হয়েছে, এখন বলছে যে 8 সপ্তাহ বা ইভেন 10 সপ্তাহ যদি ব্যবধানটা করা যায় তাহলে কিন্তু এটা বেশি সুরক্ষা দিবে। এটা একটা মানে অদ্ভুত ব্যাপার স্যাপার। আবার বলা হয়েছে, কোনো একটা ছোট ট্রায়ালে দেখানো হয়েছে যে যদি প্রথমটা হাফ ডোজ দেওয়া হয়, পরেরটা ফুল ডোজ দেওয়া হয়, তাহলে 90% সুরক্ষা দিবে। এই এখন কি আমরা যেটা
ফার্স্ট ডোজ দিব সেটা কি হাফ হিসেবে দিচ্ছি না, আমরা না ফুল full ডোজ হিসেবে দিচ্ছি, আমরা ফুল ডোজে দিচ্ছি। কারণ কি আমরা ফুল ডোজ দিলে 64%, যদি আমরা একটু দেরি করে দিই, ব্যবধানটা যদি একটু বেশি বাড়িয়ে দিই, 8 সপ্তাহ বা 10 সপ্তাহ করি, তাহলে কিন্তু প্রায় 90%-এর কাছাকাছি চলে যাবে। যে কোনো ভ্যাকসিন যদি 50%-এর উপরে আপনার মানে কার্যকারিতা প্রদান করে, তাহলে সেটাকেই কিন্তু আমরা কার্যকর ভ্যাকসিন হিসেবে নিতে পারবো। এখন যেই নরওয়েতে যে 23 জন মারা গেলেন, তারপরে এটা আসলে যে মেসেঞ্জার আরএনএর যে আর 13 জন যে বমি করেছে, জ্বর হয়েছে, তারপরে লুজ মোশন হয়েছে, এগুলো কিন্তু মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএর কিন্তু এটা সাধারণ বৈশিষ্ট্য। আপনি যে কোনো একটি যদি ওষুধও কিনেন, একটা অ্যান্টিবায়োটিক কিনেন, অ্যান্টিবায়োটিকের কিন্তু গায়ে লেখা থাকে, লিটারেচারে লেখা থাকে যে এই অ্যাডভার্স রিয়াকশন হতে পারে। তো অ্যাডভার্স রিয়াকশন সাধারণ এমনি আমরা তো যেগুলো কলেরা ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন বা অন্যান্য ভ্যাকসিন নেই, সেখানে কিন্তু জ্বর হয়, গায়ে ব্যথা হয়, মানে মাথা ব্যথা করে, যে জায়গাটা দেওয়া হয় সেখানে একটু ফুসকুড়ি হতে পারে। সুতরাং অ্যাস্ট্রাজেনেকা যদি এগুলি হয়, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তবে সিভিয়ার অ্যালার্জি যারা ভুগছে, তাদের আমরা বলবো যে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ভ্যাকসিনটা নেবেন। কারণ এটা যদি অনেক সময় দেখা যাবে অ্যানাফাইলেকটিক রিয়াকশন করে। আর এখানে কিন্তু 3টা অনেক আমাদের কিন্তু আমরা কিন্তু এখনো রেডি হইনি। কারণ আমরা এতদিন কিন্তু ইপিআই চালিয়েছে স্বাস্থ্য সহকারীদের কিন্তু আমরা কিন্তু এর সঙ্গে যুক্ত করতে পারিনি। স্বাস্থ্য সহকারীদের তো যুক্ত করতে হতো। আমাদের 4 তারিখ থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে, 4 জানুয়ারি থেকে, এবং 28 জানুয়ারি প্রশিক্ষণ চলবে। এখন পর্যন্ত কয়েকটি জেলায় সিভিল সার্জন এবং 2 জন করে চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেখানে আরো ব্যাপক প্রশিক্ষণ দিতে হবে। কারণ টিকা দেয়াটা পুশ করাটা তো ব্যাপার না, যে পুশ করবে তাকে প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে রাখতে হবে, এটা মানে স্টোরেজ করতে হবে, সংরক্ষণ করতে হবে, তারপর আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। প্রশিক্ষণের দিক দিয়ে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। আমরা আশা করছি প্রশিক্ষণের ব্যাপারেও আমরা এগিয়ে যাব, আরো এগিয়ে যাব। আমরা যেহেতু ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন নিব, ভ্যাকসিন নিয়ে আমরা সুরক্ষিত থাকবো, সেই মনোভাব নিয়েই আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, শুভকামনা সব সময়ের জন্য আপনাদের। জীবনের সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত কার্ডিয়াক, নিউরো, ইন্টেন্সিভ ও নিউনেটাল কেয়ার ইউনিট, ডায়ালিসিস, ডে কেয়ার, কেমোথেরাপি, এছাড়াও যুগোপযোগী মডিউলার অপারেশন থিয়েটার ও জীবাণুমুক্তকরণে আধুনিক সিএসএসডি, নির্ভুল রোগ নির্ণয়ে রয়েছে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি মেডিসিন ও রেডিওলজি ইমেজিং বিভাগ। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে রয়েছে স্বয়ংসম্পূর্ণ কার্ডিয়াক কেয়ার সেন্টার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সেন্টার, কিডনি ও ইউরোলজি সেন্টার, নবজাতক ও শিশু রোগ সেন্টার, স্ট্রোক ও নিউরো সেন্টার, ক্যান্সার কেয়ার সেন্টার, অর্থোপেডিক, অর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সেন্টার। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। ভালোবাসা থেকে শুরু হয় জীবন। পৃথিবী দেখে সম্পর্কের রূপ, শ্রদ্ধায়, সম্মানে, আকাঙ্ক্ষায়, স্নেহ, আদরে এগিয়ে চলে জীবন। সেই এগিয়ে চলা জীবনের সুস্থতার আকাঙ্ক্ষায় একদল বিশেষজ্ঞ চিকিৎসক, সুপ্রশিক্ষিত ডাক্তার, নার্স ও দক্ষ হাসপাতাল কর্মীর সমন্বয়ে 260 বেড নিয়ে গঠিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যেখানে সর্বদা প্রস্তুত হাসপাতালটির জরুরি বিভাগ। এছাড়াও রয়েছে সকল ধরনের তথ্যের জন্য 24 ঘন্টা পেশেন্ট কল সেন্টার। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকেও। বিশ্বজুড়ে প্রাকৃতিক তন্তুর ব্যবহার বেড়ে যাওয়ায় পাট শিল্পের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হয়ে উঠছে। পরিবেশ সম্পর্কে সচেতনতার কারণে বিশ্বে সিনথেটিক তন্তুতে পণ্যের ব্যবহার কমছে। ফলে ভবিষ্যতে প্রাকৃতিক তন্তুতে তৈরি পণ্যের চাহিদা আরও বাড়বে। পাট বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা মতো এগুতে পারলে এই সোনালী আশি বদলে দিতে পারে অর্থনৈতিক দৃশ্যপট। সিনথেটিক তন্তুর ব্যবহার কমার প্রেক্ষাপটে প্রাকৃতিক তন্তুর বাজারটি আবারও বাংলাদেশ ফিরে পেতে পারে।
বন্ধ পাটকলগুলো চালু করা এবং কৃষকদের ব্যাপক ভিত্তিতে পাট চাষে উদ্বুদ্ধ করতে পারলেই সহজেই বাংলাদেশ দখল করে নিতে পারবে বিশ্ব পাটতন্তুর বাজার। সুখবর প্রতিদিন। বাংলা সাহিত্যের সুলেখিকা, সুনিপুণ শব্দ কারিগর, অসংখ্য জাতীয় পুরস্কার প্রাপ্ত লেখিকা মহিয়সী নারী রাবেয়া খাতুনের বাছাই করা নাটক নিয়ে চ্যানেল আইতে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন রিন লিকুইড, হৃদয়ের আয়নায়। আমার সাথে বাইক উঠতে আপত্তি নেই তো? শাড়ি পরে আজ রাত 7:50 দেখবেন বিশেষ নাটক ক্রিস্টালের রাজহাঁস। এই ক্রিস্টালের রাজহাঁসটা অভিশপ্ত। নতুন রিন লিকুইড, পানিতে মিশে ফটাফট উজ্জ্বলতা ছড়ায় ছটপট। শুরু হলো মধ্যপ্রাচ্য প্রবাসী সময়।